আদি এবং নেহা দুজন দুজনকে অনেক ভালোবাসে। নতুন নতুন প্রেম হয়েছে, তাই তারা সারা দিন ঘুরে বেড়ায়। একদিন নেহা তার বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে বের হয়। বুঝতেই পারছেন, আদি এমন ফাঁকা জায়গা পেয়ে গাড়ি দাঁড় করায়। এরপর যখনই তারা একটু কাছে আসতে যাবে আর তখনই দুজন পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে। মুহূর্তের মধ্যেই রোমান্টিক পরিবেশটা একদম হরর হয়ে যায়। গল্পটি কিন্তু একদম সত্য ঘটনার উপর বানানো হয়েছে। বর্তমান সময়ে যারা জেনজি আছো তাদের জন্য মুভিটা মাস্ট ওয়াচ। একটু হলেও নিজে সতর্ক হতে পারবে। তো চলো দেখে আসি তাদের সাথে আসলেই পরবর্তীতে কি হয়েছিল। আদির সাথে নেহার মাত্রই প্রেম হয়েছে, তাই নেহাকে জন্মদিনের উইশ করার জন্য ঠিক রাত 12টায় আদি তাকে কল করে হ্যাপি বার্থডে জানায়। মাত্রই নতুন নতুন প্রেম হয়েছে, তাই সে নেহাকে বলতে থাকে আই লাভ ইউ বলার জন্য। কিন্তু নেহা চালাক মেয়ে, এত সহজে তো সে আর ভালোবাসি কথাটি বলে দেবে না। সে তখন তাকে ঘোরাতে থাকে, আর ঠিক তখনই নেহার মোবাইলে তার বাবার কল চলে আসে। সে তখন আদিকে বলে এখন রাখি, পরে কথা হবে। কিন্তু আদিও নাছোড়বান্দা ছিল, সে আজকেই তার মুখ থেকে তার ভালোবাসার কথা শুনে ছাড়বে। নেহা তখন কোনো উপায় না পেয়ে আদিকে আগামীকাল কলেজে আসতে বলে, আর এরপর সে তার বাবাকে বলে যে সে তার বান্ধবীর সাথে কথা বলছিল। যাই হোক, কিছুক্ষণ পরে সে যখন তার রুমে ফিরে আসে তখন তার হোস্টেলের বাকি মেয়েরা তাকে উইশ করে সারপ্রাইজ দেয়। তারা সবাই মিলে রাতের বেলা বেশ মজা করে কেক কাটে, আর অন্যদিকে আদি তার জন্য একটা গিফট নিয়ে কাল সকালে দিবে এটা ভাবতে থাকে। আর সে আরেকটা বার্থডে কার্ড হোস্টেলে পাঠিয়ে দেয়। এটা পেয়ে নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন আদিকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ধন্যবাদ জানায়। এভাবে রাত গভীর হতে থাকে আর তাদের ইনবক্স ভারী হতে শুরু করে। দুজনেই তাদের দুজনের ভাবনায় ডুবে যায়। সকালবেলা আদি খাবার টেবিলে না বসে সে মেয়েটির সাথে চ্যাট করছিল, আর তখনই তার বোন এসে তার মোবাইলটি নিয়ে যায় এবং তাকে বলে যে আজকে তাকে অফিসে দিয়ে আসার জন্য। কিন্তু আজকে তো সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তাই সে তার মা এবং বোনকে মিথ্যা বলে যে আজকে জরুরি একটা মিটিং রয়েছে। যাই হোক, এভাবে মিথ্যা বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময় বের করে নেয়। এরপর সে অফিসে গিয়েও ছটফট করতে থাকে কখন সে বের হবে। সারাদিন অফিস করে বিকেল বেলায় সে একটা ভালো শার্ট পরে নেহার সাথে দেখা করার জন্য তার ক্যাম্পাসে চলে যায়। অন্যদিকে নেহা ও তার বন্ধুদের সাথে আবার বার্থডে সেলিব্রেট করতে থাকে। কিছুক্ষণ পরে নেহা এক তোড়া ফুল নিয়ে আদির কাছে আসে, তখন আবারও আদি তাকে হ্যাপি বার্থডে জানায়। এভাবে তারা গাড়িতে উঠেই দুজন দুজনার দিকে চেয়ে থাকে, কিন্তু কেউ বেশি কোনো কথা বলে না। নতুন নতুন প্রেমে পড়লে এমন হয় একটু স্বাভাবিক, তাই না? যাই হোক, এরপর তারা লং ড্রাইভে বের হয়। কিছুক্ষণ পরে তারা একটা রেস্টুরেন্টে খেতে আসে। রেস্টুরেন্টে তারা যখন খাবার খাচ্ছিল তখন পেছন থেকে একটা ছেলে বারবার নেহার দিকে তাকাচ্ছিল। শুরুতে আদি এটা দেখে কিছু না বললেও এরপরে গিয়ে সে ছেলেটিকে ধমকিয়ে আসে। তারপর আবার তারা গাড়িতে করে রওনা হয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এভাবে ঘুরতে ঘুরতে সারাদিন পেরিয়ে রাত হয়ে যায়। তারা আসলে তাদের নিজেদের শহর থেকে অন্য একটা শহরে চলে এসেছে। মাত্রই নতুন নতুন প্রেম হয়েছে, তাই ভালোবাসাটাও একটু বেশি। সেজন্য আদি নেহার কাছে বায়না ধরে যে আজকে রাতে তাকে চুমু খেতে হবে, তবে সেজন্য তো একটা নিরিবিলি জায়গার প্রয়োজন। আদি তখন গাড়ি চালিয়ে নিরিবিলি জায়গা খুঁজতে থাকে। অনেকক্ষণ গাড়ি চালিয়ে সে প্যারামাউন্ট হসপিটালের সামনে এসে দাঁড়ায়। তখন আদি গাড়ি পার্কিং করে নেহাকে বলে তুমি এখানে থাকো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। এরপর সে দোকানে যায়, কিন্তু চোখের সামনে সে তো অন্য কিছু দেখতে পায়। তবে মাত্রই প্রেম হয়েছে, সেজন্য সে সাহস করে ওগুলো না নিয়ে কিছু চিপস এবং পানি নিয়ে চলে আসে। চারপাশে একদম শুনশান নীরবতা। আদি তখন নেহাকে চুমু দিতে বলে। নেহা আদির হাতটা নিয়ে তার হাতে একটা চুমু দেয়, কিন্তু আদিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে অন্য জায়গায় চুমু খেতে চায়। নেহা তখন রাগ করে গাড়ির পেছনে গিয়ে বসে, কিন্তু আদি তো তার এই ইশারা বুঝতে পারে না। তবে কিছুক্ষণ পর সেও পেছনে যায়। এখন দুজনেই চুপচাপ করে বসে রয়েছে। নেহা তখন আদির গালে একটা চুমু খায়, কিন্তু সে তো অন্য জায়গায় যাচ্ছিল। এভাবে দুজনেই চুপচাপ কিছুক্ষণ বসে থাকার পরে আদি ওখান থেকে চলে যেতে চাইলে নেহা তাকে খুব কাছে টেনে নেয়। আর ঠিক তখনই একজন লোক এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ক্যামেরা অন করে তাদেরকে বাইরে আসতে বলে। মুহূর্তের মধ্যেই সুন্দর পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আদি ওই লোকটিকে বলতে থাকে আরে ভাই, ভিডিও বন্ধ করো। এই বলে সে ধাক্কা দেওয়ার সাথে সাথেই লোকটি আদির কলার ধরে বলে তোর কত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিয়েছিস? আমি সাব ইন্সপেক্টর মাঙ্গেশ যাদব। এই কথা শুনে সে একদমই চুপ হয়ে যায়, কেননা তার সাথে তো নেহা রয়েছে। সে এখন বেশি কথা বললে হয়তো পরিবেশটা আরো বেশি খারাপ হয়ে যাবে। তখন মাঙ্গেশ তাদেরকে জিজ্ঞেস করতে থাকে তোরা এখানে কি করছিলি আর কোথা থেকে এসেছিস? তখন আদি ভয়ে ভয়ে বলে যে স্যার, আমরা এই হসপিটালে আমার বন্ধুর বাবাকে দেখার জন্য এসেছিলাম। তখন সে বলে তাহলে তোরা হসপিটালে না গিয়ে এত রাতে এখানে কি করছিস? আর গাড়ির মধ্যে একটা মেয়েও রয়েছে। আদি তখন ব্যাপারটা কোনোভাবে সামলাতে গেলে মাঙ্গেশ তখন
বলে, আরে বেটা এখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাক, আমি আরো কনস্টেবল কল করে আনি। এই বলে সে কল করে একজন মহিলা পুলিশকে নিয়ে আসার কথা বলে। আদি তখন বারবার সরি বলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে আরেকজন লোক বিড়ি খেতে খেতে এসে তাদের গাড়ির ওখানে নেহার কাছে যায়। নেহা তাকে দেখে চিৎকার দিলেই আদি গিয়ে তাকে সরিয়ে দিতে চায়, কিন্তু তখন মাঙ্গেশ বলে ও আমাদেরই লোক। এবার তো বেচারা খুব ভালোভাবেই ফেসে যায়। সে তাদের দুজনকেই বলতে থাকে, আদি তখন তাদের দুজনকেই বলতে থাকে, আমি আমার বন্ধুর বাবাকে দেখার জন্য এখানে এসেছি। তখন মাঙ্গেশ আদিকে জিজ্ঞেস করে, ঠিক আছে তাহলে কত নম্বর ওয়ার্ড এবং কোন ফ্লোরে রোগী রয়েছে সেটা আমাকে বল। এবার সে তো আর ঠিকঠাক মতো উত্তর দিতে পারে না। মাঙ্গেশ তখন বলে, রাত 2টা বাজে, এখন তুই হসপিটালে এসেছিস, এটা আমি কিভাবে বিশ্বাস করব? তাহলে এক কাজ কর, তুই পাটিলকে নিয়ে হসপিটালের ভিতরে গিয়ে তোর পেশেন্টের সাথে দেখা করে আয়। এবার তো আদি আর কোনো কিছুই বলতে পারে না। তখন পাটেল তাকে পাশে টেনে নিয়ে গিয়ে বলতে থাকে, আরে বেটা এখানে এইভাবে ঝামেলায় না পড়ে বরং কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলা থেকে পার হয়ে যা। কিন্তু আদি তখন বলে, আমার কাছে আসলে বেশি টাকা নেই। তখন সে জিজ্ঞেস করে, তোরা কোথা থেকে এসেছিস? আদি বলতে থাকে যে মালার থেকে এসেছি। একটু পরে মাঙ্গেশ গিয়ে বলতে থাকে, আরে বেটা মালার থেকে মুম্বাই এসেছিস আর এখানে এসে মিথ্যা কথা বলছিস? পুলিশকে কি বোকা পেয়েছিস? নিশ্চয়ই তোরা এখানে খারাপ কিছু করতে এসেছিস। দে তোর মা বাবার নাম্বার দে, তাদের সাথে কথা বলবো, না হলে কিন্তু মেয়ের মা বাবার নাম্বার নিয়ে তাদেরকে কল করব। নেহা তখন অনেক ভয় পেতে থাকে। আদি তখন নেহাকে গিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু আমি সামলে নেব। সে পাটিলের কাছে এসে অনেক অনুরোধ করতে থাকে, এমনকি সে তার পায়ে ধরেও ক্ষমা চায় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, যা তাহলে এখান থেকে চলে যা। তখন আদি বলে, ওই বড় স্যার তো আমাদেরকে যেতে দেবে না। তখন পাটিল বলে, তুই যা, আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। আদি তখন জলদি করে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যেতে চায়। আর ঠিক তখনই মাঙ্গেশ সামনে এসে বলতে থাকে, হারামজাদা আমি কি তোকে যেতে বলেছি যে তুই এখান থেকে যাবি? গাড়ির চাবি দে। আদি তাকে অনেক রিকোয়েস্ট করলেও মাঙ্গেশ তাদের গাড়ির চাবি রেখে দেয়। তখন আদি বলে, ওই পুলিশ অফিসার এখান থেকে যেতে বলেছে। কিন্তু মাঙ্গেশ বলে, আমি যতক্ষণ না তোদেরকে এখান থেকে যেতে বলবো ততক্ষণ তোরা এখান থেকে যেতে পারবি না। এরপর মাঙ্গেশ পাটিলকে সেই ভিডিওটা দেখায়। আদি গাড়ি থেকে বের হয়ে বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন পাটিল মাঙ্গেশকে বলে, ওদেরকে এবারের মতো মাফ করে দেই। কিন্তু মাঙ্গেশ বলে, যদি আমরা এখন ওদেরকে ছেড়ে দিই তাহলে বড় স্যার মনে করবে আমরা ওদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দিয়েছি। এরপর বলতে থাকে, তাহলে ওদেরকে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে যাই। কিন্তু আদি তখন বলতে থাকে, আমার সর্বনাশ হয়ে যাবে স্যার, কেননা দুদিন পরে আমার বোনের বিয়ে। যদি এই ঘটনা মানুষের সামনে জানাজানি হয়ে যায় তাহলে আমার বোনের বিয়ে ভেঙে যাবে, আর এবারের মতো আমাকে মাফ করে দিন। কিন্তু তবুও তারা তাকে ছাড়তে চায় না। তখন পাটিল আদিকে আলাদা নিয়ে বলে, আচ্ছা তোর কাছে কয় টাকা আছে? সে তখন বলে, আমার কাছে 5000 টাকা আছে। মাঙ্গেশ তখন বলে, আরে বেটা মাত্র 5000 দিয়ে এখান থেকে ছাড়া পেতে চাস নাকি? তখন নেহা গাড়ির ভেতর থেকে বলে, আমার কাছে কিছু টাকা রয়েছে। মাঙ্গেশ তখন নেহার কাছে এসে বলে, ম্যাডাম আমরা মেয়েদের কাছ থেকে কোনো টাকা নেই না। কোনো উপায় না পেয়ে আদি তখন বলে, স্যার আমার কাছে এটিএম কার্ড আছে, ওখান থেকে আপনার যত লাগবে আপনি উঠিয়ে নিন। কিন্তু মাঙ্গেশ তাতেও রাজি হয় না, সে নগদ টাকা চায়। তখন পাটিল বলে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটু দূরেই এটিএম বুথ রয়েছে, ওখানে গিয়েই টাকা তুলে নেব। তখন মাঙ্গেশ বাকি পুলিশদেরকে কল করে বলে, বড় স্যারের আর আসতে হবে না, আমরা ব্যাপারটা সেটেল করেছি। তখন তারা গাড়িতে করে এটিএম বুথের দিকে যেতে চায়, কিন্তু নেহা সামনে আসতে চাইলে মাঙ্গেশ তাকে পেছনে রেখে দেয়। আদি অনেক রিকোয়েস্ট করলেও তারা তার কোনো কথা শোনে না। নিরুপায় হয়ে সে নেহাকে পেছনে রেখে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পরে মাঙ্গেশ নেহার গলার লকেট খুলতে যায়। আদি তখন জলদি করে গাড়ি চালিয়ে এটিএম বুথের কাছে চলে আসে। তখন সে মাঙ্গেশকে বলে যে, স্যার এটিএম থেকে মাত্র 30,000 টাকার বেশি উঠানো যাবে না। মাঙ্গেশ তখন ওই 30,000-এই রাজি হয়ে যায়। কিন্তু আদি তো নেহাকে এভাবে রেখে যেতে চাচ্ছিল না, তবে তার তো কোনো কিছুই করার ছিল না। সেজন্য সে নেহাকে তাদের কাছে রেখেই এটিএম বুথে যায়। তার কপাল আসলে খারাপ ছিল, সে বুথের ভিতরে গিয়ে দেখে যে ওটা আসলে বন্ধ রয়েছে। সে তখন দৌড়ে এসে তাদেরকে বলতে থাকে এটিএম মেশিন খারাপ হওয়ার কারণে সেটা বন্ধ হয়ে আছে। মাঙ্গেশ তখন আদিকে অন্য একটা নির্জন জায়গায় নিয়ে আসে। আদি কোনোভাবেই তাদের হাত থেকে মুক্তি পাচ্ছিল না। হঠাৎ করে তারা দেখে যে ওখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছে। সে তখন মাঙ্গেশকে ধাক্কা দিয়ে পুলিশের কাছে যেতে চায়। মাঙ্গেশ তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, খুব শখ তাই না, চল এবার তোকে আমি নিয়ে যাব, আমার সাথে চালাকি করিস, রেপ কেসে ঢুকিয়ে দেব। পরিবারের কথা চিন্তা করে আদি এবার চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদেরকে ওখানে রেখে মাঙ্গেশ পুলিশের গাড়ির কাছে যায়। নেহা বারবার এসব ঝামেলা থেকে চলে যেতে বলছিল। কিছুক্ষণ পরে মাঙ্গেশ পুলিশের গাড়ি পাঠিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে কথা বলতে থাকে। আদি এই ফাঁকে গাড়িতে উঠে পালিয়ে যেতে চায়। পাটিল মাঙ্গেশকে বলতে থাকে, আরে ভাই ওই 35,000 নিয়েই আমরা কেটে পড়ি। কিন্তু মাঙ্গেশ বলে, আরে বলদ, আমরা চাইলেই লাখ টাকা ইনকাম করতে পারবো। অন্যদিকে আদি নেহাকে নিয়ে ওখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে। কিন্তু ততক্ষণে তারা দুজন তাদের
তাদের গাড়ির কাছে চলে আসে। এরপর তারা চারজন আবার নতুন একটা এটিএম বুথ খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে মাঙ্গেশ তাদের সেই খাবারগুলো খুঁজে পায়। এরপর একটা চকলেট নিয়ে জোর করে নেহাকে একটু খাইয়ে দিতে চায়। সে যখন একটু চকলেট খায় ওখান থেকে মাঙ্গেশ আবার চকলেট খেতে থাকে। এটা দেখে তো আদি রাগে ফুলতে থাকে, কিন্তু তার তো আসলে কিছুই করার ছিল না। এরপর তারা একটা এটিএম বুথ খুঁজে পায়। আদি এবং প্যাটেল বুথের ভিতরে গেলে মাঙ্গেশ নেহার কাছে দাঁড়িয়ে থাকে। আদি টাকা বের করে অনেক দ্রুত গাড়ির কাছে এসে দেখে যে মাঙ্গেশ নেহাকে নিয়ে গাড়ির পেছনে গ্লাস আটকে দিয়েছে। বাইরে থেকে সে স্যার স্যার বলে ডাকতে থাকে। অনেকক্ষণ পরে মাঙ্গেশ গাড়ির ভেতর থেকে কলার ঠিক করতে করতে বের হয়ে আসে, আর নেহা চুপচাপ পেছনে বসে কান্না করছিল। পাটেল মাঙ্গেশকে বলতে থাকে, ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ওই মেয়েটার সাথে কি করেছিস? মাঙ্গেশ তখন বলে, আরে বেটা আমি কিছুই করি নাই। আদি তখন বাইরে গিয়ে সমস্ত টাকাগুলো দিয়ে ওখান থেকে কোনো মতে তাদের হাত থেকে বেঁচে ফিরে আসে। নেহা গাড়ির পেছনে চুপচাপ করে বসে আছে, আর আদি যেন একটা জ্যান্ত লাশ হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। কত সুন্দর দিন কাটাবে বলে দুজন বের হয়েছিল, কিন্তু এখন সবকিছুই উলট পালট হয়ে গিয়েছে। সারাটা পথে কেউ কারোর সাথে কোনো কথা বলে না। সারা রাত পেরিয়ে বাড়িতে ফিরতে ফিরতে তাদের সকাল হয়ে যায়। আদি নেহার হোস্টেলের সামনে এসে দাঁড়ায়। তখন সে নেহাকে জিজ্ঞেস করে, আমি যখন বুথে গিয়েছিলাম তখন গাড়ির ভেতরে মাঙ্গেশ তোমার সাথে কি করেছে? কিন্তু নেহা কোনো উত্তর না দিয়ে চলে যায়। আদি তখন দৌড়ে এসে তার হাত ধরে জোর করে সেই ঘটনা সম্পর্কে জানতে চায়। নেহা চুপচাপ করে দাঁড়িয়ে থাকলে আদি নেহার হাতটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। তারা কেউ দুজন দুজনের সাথে কথা বলে না। আদি ওই ঘটনা এখনো ভুলতে পারেন। সে বাড়িতে বসে বসে শুধু ওই দিনের কথাই স্মরণ করতে থাকে। নেহা তাকে বারবার কল করলেও সে তার কল রিসিভ করে না। আদি দিনরাত ঘুমাতে পারে না। তাই সে কয়েকদিন পরেই সেই জায়গায় গাড়ি নিয়ে চলে আসে যেখানে তাদেরকে আনা হয়েছিল। সেই হসপিটালের সামনে সে অনেকক্ষণ অপেক্ষা করে, আর কিছুক্ষণ পরে সে দেখে যে সেই পুলিশ অফিসার একটা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বের হচ্ছে। আদি এবার শিওর হয়ে যায় যে মাঙ্গেশ আসলে কোনো পুলিশ অফিসার নয়, বরং এখানকার হসপিটালের অ্যাম্বুলেন্স ড্রাইভার। আর ঠিক তখন মাঙ্গেশ আদিকেও দেখে ফেলে। সে তখন তার কাছে আসে, কিন্তু আদি অনেকক্ষণ চুপচাপ করে থেকে জিজ্ঞেস করে, তুমি তো পুলিশের কেউ না তাই না? মাঙ্গেশ তখন বলে, আরে বেটা আমি পুলিশের কেউ না তো কি হয়েছে, আমাদের মতো পাবলিকেরও তো কিছু দায়িত্ব রয়েছে তাই না? এই কথা শুনে আদি রাগে ফুলতে থাকে। তখন মাঙ্গেশ তাকে বলে, হারামজাদা বেশি ভাব নিলে সেদিন রাতে তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তোকে ছেড়ে দেব না। আর যদি কখনো এই এলাকায় আসিস তাহলে মেরে সামনের হসপিটালে ভর্তি করে দেব। আদি তখন চুপচাপ করে ওখান থেকে চলে আসে, আর আসার পথে এসে দেখে যে পাটিল একটা কাপড়ের দোকানে কাজ করছে। তখন সে বুঝে যায় যে পাটিল আসলে একজন দর্জি। সে তখন পাটিলকেও কোনো কিছু না বলে এরপর ওখান থেকে ফিরে এসে যখন দীপাবলির অনুষ্ঠান হচ্ছিল ঠিক তখন ওই এলাকায় গিয়ে মানুষের কাছে মাঙ্গেশের বাড়ির ঠিকানা জানতে চায়। তখন কয়েকজন লোক তার বাড়ি দেখিয়ে দিলে আদি ওই বাড়ির ভেতরে যায়। কলিং বেল দেওয়ার সাথে সাথেই মাঙ্গেশের ওয়াইফ বের হয়ে আসে। আদি তাকে বলে, মাঙ্গেশ ভাই কি বাসায় রয়েছে? তখন তার ওয়াইফ বলে, না সে তো হসপিটালে আছে। আদি তখন চালাকি করে একটা কার্ড বের করে বলে, আমি প্রাইভেট অ্যাম্বুলেন্সের এজেন্সি থেকে এসেছি। তখন তার ওয়াইফ বলে, ঠিক আছে তাহলে আপনি মাঙ্গেশের সাথে মোবাইলে কথা বলে নিন। কিন্তু আদি বলে, আসলে ম্যাম আমার ফোনে চার্জ নেই। সমস্যা নেই, আমি এখানেই অপেক্ষা করি, উনি যখন আসবে তখন আবার স্যারের সাথে কথা বলে যাব। কিন্তু তার স্ত্রী ছিল একজন ভালো মানুষ। সে তখন আদিকে ঘরের ভিতরে নিয়ে এসে বসতে দেয়। আদি তখন বলতে থাকে, মাঙ্গেশ ভাই আসার সাথে সাথে আমি এখান থেকে চলে যাব। তখন মাঙ্গেশের স্ত্রী তাকে কল করতে গেলে আদি চালাকি করে মোবাইলটা নিয়ে বলে, ম্যাম আমি কথা বলে নেই। এরপর সে মোবাইল কেটে দিয়ে বলতে থাকে, স্যারের মোবাইল ব্যস্ত দেখাচ্ছে, হয়তো সে বিজি আছে, আমার জন্য প্লিজ এক গ্লাস পানি এনে দিন না। সে তখন পানি আনতে গেলে আদি দরজা বন্ধ করতে যায়, কিন্তু একটা বিড়ালের কারণে সে সেটা পারে না। তখন সে পানির গ্লাস নিয়ে টিভি ছেড়ে ওখানে চুপচাপ বসে থাকে। সে আসলে সময় নষ্ট করতে চাচ্ছিল, তাই এটা সেটা বলে মাঙ্গেশের ওয়াইফের সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পরে আদির পানি খাওয়া হয়ে গেলে মাঙ্গেশের ওয়াইফ গ্লাসটি নিয়ে যেতে চায়, কিন্তু আদি তখন ইচ্ছে করেই গ্লাসটি নিচে ফেলে দেয়। গ্লাস পরিষ্কার করতে গিয়ে সে ইচ্ছে করেই তার হাতও একটু কেটে ফেলে। মাঙ্গেশের ওয়াইফ যখন কাজগুলো পরিষ্কার করছিল তখন আদি তার দিকে আর চোখে তাকালে সে তাকে একটু একটু করে সন্দেহ করতে থাকে। আর একটু পরে আদির মোবাইলে একটা কল আসলে সে জানতে চায়, তুমি না বললে তোমার মোবাইল অফ হয়ে গিয়েছে? এবার তো আদি ধরা খেয়ে যাবে, তাই সে চালাকি করে বলে, আসলে ম্যাম আমার মোবাইলে টাকা ছিল না। এরপর গিয়ে সে দরজাটা বন্ধ করে দেয়। তাছাড়া চালাকি করে মাঙ্গেশের ওয়াইফের ফোনটাও লুকিয়ে রাখে। মাঙ্গেশের ওয়াইফ তখন ফোন খুঁজে মাঙ্গেশকে আর কল দিতে পারে না। কিছুক্ষণ পরে দরজার বাইরে থেকে কেউ একজন নক দিতে থাকে। তবে দেখা যায় যে তখন মাঙ্গেশ আসেনি, বরং তার ছোট্ট বাচ্চাটি স্কুল থেকে ফিরে এসেছে। আদি তখন তাকে হাই দেয়। আদি তখন তার সাথে বসে গল্প করতে শুরু করে। তখন তার ওয়াইফ আদিকে বলতে থাকে, মাঙ্গেশ আসতে হয়তো দেরি হবে, তুমি বরং এখান থেকে চলে যাও, যখন ও আসবে তখন আবার আসিও। কিন্তু আদি তখন অনুরোধ করে বলতে থাকে, ম্যাম কোম্পানি আমাকে অনেক চাপ দিয়েছে, সেজন্য আমি এখানে এসেছি। এরপর সে মাঙ্গেশের ওয়াইফের কাছে চা খেতে চায়। কিছুক্ষণ পরে সে একটা চকলেটের লোভ দেখিয়ে
মাঙ্গেশের মেয়েকে তার কাছে ডেকে আনে। তারপর সে পেন্সিল দিয়ে খাতায় একটা স্কেচ করছিল। তখন মেয়েটি তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সে মাঙ্গেশের মুখের ছবি এঁকে কুকুরের শরীর লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে মাঙ্গেশের ওয়াইফ চা নিয়ে আসলে আদি তার ফোনটি হাতে দিয়ে বলে, ম্যাম এই সোফার পিছনেই আপনার ফোনটি পড়েছিল। সে তখন মাঙ্গেশকে কল করে বলে যে তোমার সাথে একজন লোক দেখা করতে এসেছে। আর ঠিক তখন আদি কাউকে কিছু না বলে তাদের ঘরের ভেতরে গিয়ে তরকারি খেয়ে বলতে থাকে, বাহ বেশ মজা হয়েছে তো। তখন মাঙ্গেশের ওয়াইফ ওই ছবিটা দেখিয়ে তাকে বলে যে তুমি এটা কি এঁকেছো? আদি তখন বলে, ম্যাম আমি এমনি মজা করে এঁকেছি। তখন সে আদিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আর তখন আদি তাকে ধমক দিয়ে বলে, বলছি তো একটু পরেই বের হয়ে যাব। আর এর কিছুক্ষণের মধ্যেই মাঙ্গেশ সেখানে চলে আসে। আর আদি তখন ঘরের ভেতর থেকে শার্ট ঠিক করতে করতে বাইরে বের হয়ে আসে। মাঙ্গেশ তখন আদিকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে চায়, কিন্তু আদি বলতে থাকে, স্যার এখানে আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, আপনি তার সামনে এমন নাটক শুরু করে দিছেন। তখন তার ওয়াইফ তাকে বলে প্রতিবেশীদের ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু মাঙ্গেশ কাউকে ডাকতে নিষেধ করে। আদি এখন বলে, কেন ভাই আপনার আবার মানুষের দরকার আছে নাকি? আপনি নিজেই তো একজন পুলিশ অফিসার তাই না? তার ওয়াইফ আদির এই কথাগুলো বুঝতে পারে না। মাঙ্গেশ ফেসে যাওয়ার ভয়ে আদিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু আদি তখন বলতে থাকে, এত কষ্ট করে আমি এখানে এসেছি আর এত তাড়াতাড়ি বা কিভাবে চলে যাই। মাঙ্গেশ তখন রাগ করে আদিকে একটা থাপ্পড় দেয়। তখন আদি বাইরের দিকে আসে, কিন্তু সে ঘর থেকে বের না হয়ে বরং দরজা আটকে দিয়ে সেলাই মেশিন দিয়ে মাঙ্গেশের মাথায় মেরে দেয়। তারপর যত রাগ আছে সেই রাগ দিয়ে তার হাতে পায়ে মারতে থাকে। মাঙ্গেশের ওয়াইফ ঘর থেকে বাইরে বের হতে চাইলে আদি গিয়ে দরজা আবারও আটকে দেয়। তারা সবাই ঘরের ভেতর চিল্লাচিল্লি করলেও বাইরে থেকে কেউ শুনতে পায় না, কেননা দীপাবলির অনুষ্ঠানের কারণে বাইরে প্রচুর পটকার আওয়াজ হচ্ছিল। সে তখন একটা কাঁচ নিয়ে তার বাচ্চার গলায় ধরে সবাইকে চুপ হতে বলে আর বলতে থাকে, স্যার সেদিন আপনি পুলিশ হয়েছিলেন, আমি চোর, আর আজকে আমি পুলিশ, আপনি চোর, চলুন আমরা চোর পুলিশ খেলি। কিন্তু তার ওয়াইফ তো এগুলোর কোনো কিছুই বুঝতে পারছিল না, বরং সে আদির কাছে হাত জোড় করে মাপ চাইতে থাকে। আদি তাকে বলতে থাকে, সেদিন আমাদের সাথে কি কি করেছিলিস সেগুলো তোর ওয়াইফেরও জানা উচিত, তাকে এখনই সবকিছু বলে দে। কিন্তু মাঙ্গেশ তো কোনো কিছুই বলতে চায় না। আদি এরপর একটা চকলেট বের করে তার ওয়াইফকে খেতে বলে, না খেতে চাইলে সে তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। আর এরপর সে চকলেট খেলে মাঙ্গেশ আদিকে গালি দিতে দিতে বলতে থাকে, সেদিন রাতে তোকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি, বরং দেখিয়ে দেওয়া উচিত ছিল আমি কে। আর এই কথা শুনেই তার স্ত্রী সেদিন রাতে কি হয়েছিল সবকিছু জানতে চায়। তবে কিছুক্ষণ পর মাঙ্গেশকে ডাকার জন্য আরো কয়েকজন লোক তাদের বাসার কাছে আসে। তখন আদি তাদের মেয়ের গলায় কাজ ধরে চুপ থাকতে বলে। বাইরে কয়েকজন লোক তখন বলাবলি করছিল হয়তো মাঙ্গেশ অন্য কোথাও গিয়েছে। তখন একজন বলে যে, আরে সেদিন রাতে মাঙ্গেশ তো সেই মেয়েটাকে কোপ দিয়েছে, শালার ওর এত সুন্দর বউ থাকার পরেও বাইরের মেয়ের দিকে যে কেন চোখ দেয় আমার বুঝে আসে না। এসব বলতে বলতে তারা ওখান থেকে চলে যায়। আদি তখন বলে, সেদিন রাতে গাড়ির ভেতর নেহার সাথে কি করেছিলি জাস্ট আমাকে ওইটুকুন বলে দে, তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন সে না বলতে চাইলে তার স্ত্রীর সাথে আদি খারাপ কিছু করতে চায়। কোনো উপায় না পেয়ে সেদিন রাতে সে নেহার সাথে কি করেছিল সেটা বলতে থাকে। আসলে আদি যখন এটিএম বুথে গিয়েছিল তখন সে নেহার কাছাকাছি যেতে চায়, কিন্তু নেহা তখন তাকে একটা থাপ্পড় দেয়। আর তখন মাঙ্গেশ তার সাথে কোনো কিছুই না করে বের হয়ে আসে। আসলে এই কথাটাই আদি এতদিন জানতে চাচ্ছিল। এখন তো আদি সেটা জেনেই গিয়েছে, তাই এবারের মতো মাঙ্গেশকে ছেড়ে দিয়ে সে বাইরে বের হয়ে আসে। এতটা দিন পরে সে জানতে পেরেছে আসলে নেহার সাথে কি হয়েছিল। আদির সেদিন ওখান থেকে আসতে আসতে রাত হয়ে গেলে নেহার হোস্টেলের সামনে এসে সারা রাত তার গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে। সকালবেলা নেহা বাইরে বের হয়ে তার গাড়িতে উঠে জিজ্ঞেস করতে থাকে, আমি তোমাকে এতদিন ধরে কল দিচ্ছি, তুমি আমার ফোন কেন ধরছো না? আদি তখন নেহাকে বলে যে সেদিন রাতে কি হয়েছিল আমি সেটা জানতে পেরেছি। নেহা তখন তাকে বলে, যদি সেদিন রাতে আমার সাথে কোনো কিছু খারাপ হতো তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে? আদি তখন চুপচাপ করে থাকে। কিছুক্ষণ পরে আদি একটা আংটি বের করে নেহাকে পরিয়ে দিতে গেলে নেহা এক আঙ্গুল দুই আঙ্গুল সরিয়ে একদম আসল আঙ্গুল দেখিয়ে দেয়। এটা একেবারেই দোষ ছিল। আদি ভেবেছিল হয়তো নেহা তাকে মেনে নিবে, কিন্তু নেহা আদিকে রিজেক্ট করে দেয়। কেননা সেদিন রাতে যদি তার সাথে খারাপ কিছু হতো হয়তো তাহলে আদি কখনোই নেহাকে আবার ভালোবাসতে আসতো না। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ নানা জায়গায় ঘটতে থাকে, আর এটাও একেবারেই একটা সত্য ঘটনা ছিল। তাই তোমরা যেখানেই যাও না কেন এসব ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে। আর হ্যাঁ, নেহা আদিকে রিজেক্ট করে ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।